কুরুক্ষেত্র। এ নাম শুনলে আজও প্রত্যেক হিন্দুর ধমনীতে চঞ্চল হয়ে ওঠে রক্তস্রোত। এ কেবল কুরু পাণ্ডবের আত্মঘাতী যুদ্ধক্ষেত্র নয়, এখানেই প্রথমে পার্থ সারথী রূপে ভগবানের অবতার শ্রীকৃষ্ণের পবিত্র মুখে আত্মপ্রকাশ করেছিল গীতার মহাবাণী। এখানে একদিন যেমন ভীমার্জুন, কর্ণ, ভীষ্ম ও দ্রোণ প্রভৃতি মহামহা যোদ্ধারা অপূর্ব বীরত্ব দেখিয়ে অর্জন করেছিল অমরত্ব, আর ঠিক তেমনই আরেক দিকে নিঃশেষিত হয়ে গিয়েছিল আর্য ভারতের সমস্ত ক্ষাত্র বীর্য। এই বিরাট নরমেধ যজ্ঞের ফল কি হয়েছে? পাণ্ডবদের মৃত্যুর পরে আর্যাবর্তে এমন কোনো ক্ষত্রিয় রইল না বিদেশি যবনদের বাধা দেওয়ার জন্য সবল হস্তে যে অস্ত্র ধারণ করতে পারবে। এবং তারই ফলে কিছুকাল পরে উত্তর ভারতের নাট্যশালার মধ্যে প্রবেশ করতে দেখি ইরানি এবং গ্রিক দিগ্বিজয়ীদের। তারপর কি হলো? সপ্তম শতাব্দীর আর্যাবর্তে গৌরবোজ্জ্বল হয়ে আছে একটি নাম। তিনি হচ্ছেন ভারতের শেষ হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এই বলে তিনি নাম সই করতেন মহারাজাধিরাজ শ্রীহর্ষ। ইতিহাস তাকে হর্ষবর্ধন বলে জানে। তো চলুন আজ আপনাদের শোনাই হেমেন্দ্র কুমার রায়ের লেখা আজকের কাহিনী, মহাভারতের শেষ মহাবীর, প্রথম পর্ব। ষষ্ঠ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কুরুক্ষেত্র বা ধানেশ্বরের সিংহাসনে উপবিষ্ট ছিলেন প্রভাকর বর্ধন। তখন গুপ্ত সাম্রাজ্যের পতন হয়েছিল বটে, কিন্তু গুপ্ত বংশীয় ক্ষুদ্রতর রাজারা তখনও ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বলে গণ্য হতেন। প্রভাকর বর্ধনের রানী ছিলেন যশোমতী। তিনি গুপ্ত বংশজাদা এবং সেই জন্য তার স্বামী নিজেকে ভাগ্যবান মনে করতেন। তাদের দুই পুত্র, জ্যেষ্ঠ রাজ্যবর্ধন এবং কনিষ্ঠ হর্ষবর্ধন। রাজশ্রী নামে তাদের এক কন্যার নাম ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। তিনি ছিলেন কান্যকুব্জের অধিপতি গ্রহবর্মার সহধর্মিণী। তখন ভারতের প্রত্যেক রাজাই ভাবতেন বাহুবলে পররাজ্য অধিকার করাই হচ্ছে রাজার বা বীরের ধর্ম। যে রাজা নিজের রাজ্যের নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে থাকতে চান, তাদের যোগ্যতা সম্বন্ধে জনসাধারণ উচ্চ ধারণা পোষণ করত না। সত্য কথা বলতে কি, আজও পৃথিবী একটুও বদলায়নি। আজও পৃথিবীর যত যুদ্ধ বিগ্রহের একমাত্র কারণ হচ্ছে পররাজ্য লোভ। গুপ্ত রাজকন্যা যশোমতীকে বিবাহ করে প্রভাকর বর্ধনের উচ্চাকাঙ্ক্ষা ক্রমেই উচ্চতর হয়ে উঠেছিল। উত্তরে পাঞ্জাবের কয়েকটি প্রদেশ করতলগত করে দক্ষিণে মধ্য ভারতের মালব দেশ পর্যন্ত তিনি নিজের বিজয় পতাকা বহন করে নিয়ে গেলেন। মালবের গুপ্তবংশীয় রাজা খুব সম্ভব যুদ্ধক্ষেত্রেই জীবন বিসর্জন দিলেন। সেই বংশের দেবগুপ্তকে সামন্ত রাজারূপে মালবের সিংহাসনে বসিয়ে প্রভাকর বর্ধন আবার ধানেশ্বরে ফিরে এলেন। তখন ভারতে সম্রাট পদবীর চলন ছিল না। যারা সাম্রাজ্যের অধিকারী হতেন তারা গ্রহণ করতেন একরাট কিংবা মহারাজাধিরাজ পদবী। প্রভাকর বর্ধনও মহারাজাধিরাজ রূপে পরিচিত হলেন। 604 খ্রিস্টাব্দ খবর এলো উত্তর পশ্চিম পাঞ্জাবের দুর্ধর্ষ হুনরা আবার বিদ্রোহ ঘোষণা করেছে। প্রভাকর বর্ধন যুবরাজকে ডেকে বললেন, রাজ্যবর্ধন, আমি ক্রমেই বৃদ্ধ হয়ে পড়ছি। অদূর ভবিষ্যতে তুমি হবে মহারাজ।
আমি বর্তমান থাকতে তোমার উচিত রাজকার্যে অভ্যস্ত হওয়া। বিজাতীয় হুনরা বিদ্রোহী হয়েছে, তুমি তাদের দমন করতে যেতে পারবে কি? তরুণ যুবক রাজ্যবর্ধন নতমস্তে হাস্যমুখে বললেন, ক্ষত্রিয় আমি, অস্ত্র ধারণ করাই আমার কর্তব্য। মহারাজের আদেশ হলেই আমি যুদ্ধযাত্রা করতে পারি। প্রভাকর বর্ধন বললেন, উত্তম বৎস, এবারে হুনদের এমন শিক্ষা দিয়ে আসবে, ভবিষ্যতে তারা যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু স্মরণ রেখো যুবরাজ, এই হুনরা সহজ শত্রু নয়। তোমার জননীর পূর্বপুরুষেরা একসময় ছিলেন ভারতবর্ষের সম্রাট, কিন্তু দুরাত্মা হুনদের দৌরাত্মেই তাদের বিপুল সাম্রাজ্য আজ পরিণত হয়েছে অতীতের স্বপ্নে। রাজ্যবর্ধন বললেন, স্মরণ রাখবো মহারাজ। পিতার নয়নের নুন। তিনি তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, পিতা, আমিও কি ক্ষত্রিয় নই? দাদা যাবেন যুদ্ধে আর আমি বসে থাকবো রাজপ্রাসাদে? কেন, আমার কি অস্ত্র শিক্ষা হয়নি? প্রভাকর বর্ধন তার মাথার উপরে সস্নেহে হস্তার্পণ করে বললেন, এখনো সময় হয়নি পুত্র, যথাসময়ে তুমিও যুদ্ধযাত্রা করবে বই কি। কিন্তু হর্ষবর্ধন বুঝতেই চান না। মহারাজা তখন বাধ্য হয়ে বললেন, বেশ বাছা, তুমিও কিছু সৈন্য নিয়ে যুবরাজের পিছনে পিছনে যাও। যুদ্ধক্ষেত্রের অনতি দূরে পার্বত্য অরণ্যে তুমি মৃগয়ার অনেক সুযোগ পাবে, সেইখানে শিবির স্থাপন করো। দরকার হলে যুবরাজ তোমাকে আহ্বান করবে। এ ব্যবস্থা মন্দের ভালো। হর্ষবর্ধন আর কিছু বললেন না। নীলাকাশের অনেকখানি আচ্ছন্ন করে দাঁড়িয়ে আছে পর্বতের পর পর্বত। নীল মেঘমালার মতো তাদের শিখরগুলো বিপুল শূন্য ভেদ করে উঠে গিয়েছে উপর দিকে। তারা যেন কোনো দুর্গম দানব লোকের কোলে পাথরে গড়া সারি সারি পূজা দেউল। সেই পার্বত্য রাজ্যের নিচের দিকটা আচ্ছন্ন করে আছে বহু দূর পর্যন্ত বিস্তৃত এক গহন অরণ্যের লতা গুল্মর নিবিড় শ্যামলতায়। সেখানে বনস্পতিদের মাথার উপর রবিকর রেখার সোনার ঝালর দেখে ভেঙে গিয়েছে গানের পাখিদের রাতের ঘুম। উত্তপ্ত জীবনের আনন্দে উচ্ছ্বাসিত হয়ে তারা প্রেরণ করছে আকাশে বাতাসে পৃথিবীর দিকে দিকে গীতিময়ী প্রীতির বাণী। কিন্তু কলকণ্ঠ বৃহঙ্গদের স্তম্ভিত ও স্তব্ধ করে অচম্বিতে অদূরে জেগে উঠল বৃহৎ এক জনতার উত্তেজিত কোলাহল। সঙ্গে সঙ্গে শোনা গেল হস্তির বৃংহতি, ধাবমান অশ্বদলের দ্রুত পদধ্বনি। চঞ্চল হয়ে উঠল অরণ্যের অমানুষ বাসিন্দারা। এসব বিপজ্জনক ধ্বনি তাদের কাছে অপরিচিত নয়। কোনো অন্তরালে একটি মৃত মৃগের দেহ নিয়ে চিত্র বিচিত্র বাঘ্য নিশ্চিন্তে প্রাতরাশের আয়োজন করেছিল। কোনো ঝোপের আড়ালে শুয়ে শুয়ে মাটির উপরে লাঙুল আছড়ে বাঘিনী আহ্বান করেছিল তার শাবকদের খেলা করবার জন্য। সারা রাত বনে বনে ঘুরে ভাল্লুক ও ভাল্লুকি ক্লান্ত দেহে গিরিগুহায় ফিরে দিবা নিদ্রার জন্য প্রস্তুত হচ্ছিল। অন্ধকারের বিভীষিকা দূর হয়েছে দেখে হরিণ হরিণীরা সাহস সঞ্চয় করে দলে দলে বেরিয়ে এসেছিল নতুন রোদে চিকন শিশির স্নান তৃণভূমির উপর। সমবেত মানুষের ভয়াল ছাড়া পেয়ে তারা সবাই আতঙ্কে শিউরে উঠে যে যেদিকে পারল সরে পড়ল। বনতল শব্দিত ও কম্পিত করে
একসঙ্গে মিলেমিশে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো বাঘ, ভাল্লুক, বরাহ, নেকড়ে, হরিণ, শশকরা। উপরের গাছের শাখা ছেড়ে আকাশের আশ্রয় নিলে সারস, বক, হাঁস, ময়ূর ও আরও নানা জাতের পাখিরা। বানররা আরও উঁচু ডালের উপর উঠে ঘন পাত্রের আড়ালে আত্মগোপন করে। কিচিরমিচুর শব্দে চারিদিকে রটে গেল এক আসন্ন বিপদের সংবাদ। বনবাসী এইসব জীব কেউ কারো বন্ধু নয় বটে, কিন্তু তারা সবচেয়ে ভয়ানক শত্রু বলে মনে করে মানুষদের। বাঘ জীবহিংসা করে কেবল নিজের প্রাণ রক্ষার জন্য, কিন্তু মানুষ হত্যা করে অকারণ আনন্দে। হরিণরা বনে থেকে বাঘের খোরাক হতেও রাজি, তবু মানুষের কাছে লোকালয়ে আসতে প্রস্তুত নয়। বনে আজ শিকার করতে বেরিয়েছিল থানেশ্বরের রাজকুমার হর্ষবর্ধন। সঙ্গে আছে তার বয়স্যরা এবং সৈন্যগণ। দীর্ঘ তমস্যা, বিপুল বহু এক বরাহ, দুই চক্ষে তার ক্রোধের অগ্নি, নাসারন্ধ্রে ঝড়ের ঝাপটা, চার পায়ে বিদ্যুতের গতি। পিছনে পিছনে ধেয়ে আসছে এক তেজি ঘোড়া, পৃষ্ঠে আসীন তরুণ হর্ষবর্ধন, দক্ষিণ হস্তে তার উদ্যত বর্ষাদণ্ড। হঠাৎ অরণ্য পথে দেখা দিল আর এক অশ্বারোহী। দূর থেকেই সে চিৎকার করে বলল, রাজকুমার, রাজকুমার, ক্ষান্ত হন, অশ্বারোহী সংযত করুন। রাশ টেনে ধরতেই হর্ষবর্ধনের ঘোড়া দাঁড়িয়ে পড়ল এবং সেই অবসরে এক লাফ মেরে পাশের ঝোপের ভিতরে অদৃশ্য হয়ে গেল বরাহটা। অনতি বিলম্বে অশ্বারোহী কাছে এসে পড়ল। হর্ষবর্ধন বিরক্তিপূর্ণ স্বরে বলল, এমন অসময়ে এসে আমাকে বাধা দিলে, কে তুমি? অশ্বারোহী মাটির উপরে নেমে পড়ে নতমস্তকে অভিবাদন করে বলল, রাজকুমার, আমি মহারাজাধিরাজ প্রভাকর বর্ধনের বার্তাবাহক। কি বার্তা এনেছো তুমি? মহারাজ মৃত্যুশয্যায় শয়িত। হর্ষবর্ধন সচমকে বললেন, সে কি? আমি যে পিতাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখে এসেছি। বার্তাবহ বললেন, জীবন হচ্ছে স্রোতের ফুলের মতো, এই আছে, এই নেই। মহারাজ মৃত্যুশয্যায় শুয়ে আপনাকে স্মরণ করেছেন। অবিলম্বে রাজধানীতে ফিরে না গেলে আপনি তাকে জীবন্ত দেখতে পাবেন না। সপ্তাহকাল পরে হর্ষবর্ধন যখন অশ্রু ভারাক্রান্ত চক্ষে পিতার রোগশয্যার পাশে গিয়ে দাঁড়ালেন, মহারাজ প্রভাকর বর্ধনের সংজ্ঞা তখন লোপ পেয়েছে। বিপদের উপর বিপদ। মহারানী যশোমতী প্রতিজ্ঞা করেছেন, স্বামীহারা পৃথিবীতে তিনি এক মুহূর্ত বাস করতে রাজি নন। প্রভাকর বর্ধনের আগেই দেহত্যাগ করবেন জ্বলন্ত চিতায়। হর্ষবর্ধন মায়ের পায়ের তলায় আছড়ে পড়ে আকুল কণ্ঠে বলে উঠলেন, মা, আমি কি একসঙ্গে মাতৃপিতৃ হারা হব? যশোমতী বললেন, বাছা, স্নেহের মোহে আমাকে অভিভূত করার চেষ্টা করো না। সন্তানকে ইহলোকে রেখে পিতামাতা পরলোকে গমন করবেন, এই হচ্ছে ভগবানের নিয়ম। কিন্তু তারপরও পিতামাতা জীবিত থাকেন সন্তানের মধ্যেই। সুতরাং আমাদের অভাব তোমাকে অনুভব করতে হবে না। ধার্মিক হও, বীর্যবান হও, আর্যাবর্তের গৌরব হও। তোমার প্রতি এই আমার শেষ আশীর্বাদ। প্রধানমন্ত্রী এসে বললেন, মহারানী, মহারাজের অবস্থা দেখে মনে হচ্ছে আজকের রাত কাটে কিনা সন্দেহ। এখন আমাদের কর্তব্য কি? যুবরাজ সুদূর রণস্থলে, কিন্তু রাজসিংহাসন তো এক মুহূর্ত শূন্য থাকতে পারে না। তবে কি আমরা ছোট রাজকুমারকেই সিংহাসনের অধিকারী বলে মনে করব?
যশোমতী শান্ত স্বরে বললেন, মন্ত্রীবর, শ্রেষ্ঠ আর কনিষ্ঠ জননীর কাছে সব পুত্রই সমান। যাকে যোগ্য মনে করেন তাকেই আপনারা সিংহাসনের উপরে স্থাপন করতে পারেন। আমি এখন পরলোকের যাত্রী। ঐহিক বিষয় নিয়ে আর কেন আমার সঙ্গে পরামর্শ করতে এসেছেন? আমার চোখের সামনে এখন জাগছে কেবল স্বামীর দেব আমার চোখের সামনে এখন জাগছে কেবল স্বামীর দেবতার পবিত্র পাদপদ্ম। তাই দেখতে দেখতে এবারে আমি অগ্নিশয্যায় শয়ন করব। বলতে বলতে তিনি সেখান থেকে প্রস্থান করলেন দ্রুত পদে। প্রধানমন্ত্রী দ্বিধা জড়িত কণ্ঠে বললেন, তাই তো, মহারাজ এখন হতবাক। মহারানীও আমাদের কোনো স্পষ্ট নির্দেশ দিয়ে গেলেন না। আমাদের কর্তব্য কি কিছুই তো বুঝতে পারছি না। হর্ষবর্ধন বললেন, আপনাদের কর্তব্য তো খুব স্পষ্ট। মন্ত্রী সবিস্ময়ে বললেন, কিরকম? পিতৃদেবের মৃত্যু সুনিশ্চিত। এখন আপনাদের কর্তব্য হলো যুবরাজের জন্য অপেক্ষা করা। রাজকুমার, আপনি বালক, তাই এমন কথা বলতে পারলেন। শূন্য সিংহাসন যে কত বিপদের আধার সে জ্ঞান এখনো আপনার হয়নি। কার জন্য আমরা অপেক্ষা করব? যুবরাজ, তিনি গিয়েছেন ভয়ানক হুনদের সঙ্গে যুদ্ধ করতে। যুদ্ধে তিনি যদি বারবার পরাজিত হন তাহলে ততটা চিন্তার কারণ নেই, কারণ এর পরেও শত্রুদের দ্বিতীয়বার বাধা দেওয়ার সুযোগ হতে পারে। কিন্তু ভগবান না করুন, যুদ্ধে যদি যুবরাজের মৃত্যু হয় তাহলে এই বিশাল সাম্রাজ্যকে রক্ষা করবে কে? হর্ষবর্ধন পূর্ণ কণ্ঠে বললেন, রক্ষা করব আমি। দাদার অবর্তমানে আমি আছি। কিন্তু মন্ত্রী মহাশয়, এটুকু ভালো করেই জেনে রাখবেন, যুবরাজ বর্তমান থাকতে কোনো দিনও আমার মনে ঠাঁই পাবে না তুচ্ছ রাজ্য লোভ। হর্ষবর্ধনের কচি মুখে এখনো দেখা যায়নি গোঁফের রেখা। সেই শিশুর মতন সরল মুখের পানে তাকিয়ে প্রবীণ মন্ত্রী মনের ভিতর থেকে একটুও জোর পেলেন না। মনে মনে বললেন, তোমার মুখ দেখলে এখনো তোমাকে নারী বলেই সন্দেহ হয়। হুন যুদ্ধে যুবরাজের পতন হলে তুমি রাজ্য রক্ষা করবে বটে। হর্ষবর্ধন দাঁড়িয়েছিলেন প্রাসাদের এক বাতায়নের সামনে। বাইরের দিকে তাকিয়ে হঠাৎ তিনি বলে উঠলেন, দেখুন মন্ত্রীমশাই, দেখুন দেখুন। কি রাজকুমার? এক অশ্বারোহী সৈনিক বায়ু বেগে অশ্ব চালনা করে প্রাসাদের সিংহদ্বারে এসে নামল। নিশ্চয়ই যুদ্ধক্ষেত্রের কোনো বার্তা এনেছে। পরক্ষণেই শোনা গেল ঘন ঘন ভেরি, দামামা ও বহু কণ্ঠের উচ্চ জয়ধ্বনি। মন্ত্রী উত্তেজিত কণ্ঠে বললেন, তাহলে কি যুবরাজ হুন যুদ্ধে জয়লাভ করেছেন? হর্ষবর্ধন বললেন, নিশ্চয়ই। বর্বর হুনদের সাধ্য কি আমার দাদাকে পরাজিত করার? প্রাসাদের প্রধান প্রহরী বেগে ছুটে এসে খবর দিল, রণক্ষেত্র থেকে অগ্রদূত সংবাদ বহন করে এসেছে। মহাবীর রাজ্যবর্ধনের প্রবল প্রতাপের সামনে দুর্বৃত্ত হুন দস্যুদল ঝটিকাতাড়িত তৃণদলের মতো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। অসংখ্য হুন বন্দি নিয়ে যুবরাজ রাজধানীর দিকে আগমন করছেন। চারিদিকে শোক দুঃখের সঙ্গে আনন্দের বিচিত্র সম্মেলন। মহাসতী মহারানী যশোমতীর চিতাগ্নিশিখা ম্লান হতে না হতেই মহারাজাধিরাজ প্রভাকর বর্ধনের অন্তিম নিঃশ্বাস মিলিয়ে গেল অনন্তের অতলে, এবং ক্রন্দন মুখরিত রাজপুরীর মধ্যে যখন প্রবেশ করলেন নত শিরে সশ্রু নেত্রে যুবরাজ রাজ্যবর্ধন, তখন তার মুখে দেখা গেল না যুদ্ধজয়ের কোনো আনন্দেরই নিদর্শন। রাজ্যবর্ধনও তরুণ যুবক, হর্ষবর্ধনের চেয়ে মাত্র 4 বৎসরের বড়। যথাসময়ে তিনি পিতৃসিংহাসনে আরোহণ করলেন বটে, কিন্তু ভাগ্য তার প্রতি সুপ্রসন্ন হল না। তিনি ভালো করে সিংহাসনে বসতে না বসতেই
পাওয়া গেল দুঃসংবাদের পর দুঃসংবাদ। প্রথমেই শোনা গেল মালব দেশের গুপ্তবংশীয় রাজা দেবগুপ্ত বিদ্রোহ ঘোষণা করেছেন। রাজ্যবর্ধন মন্ত্রণা সভা আহ্বান করেছেন। কিন্তু মন্ত্রণা সভার কর্তব্য স্থির হতে না হতেই পাওয়া গেল চরম দুঃসংবাদ। মালবরাজ দেবগুপ্ত কান্যকুব্জ আক্রমণ করেছেন। সেখানকার রাজা এবং রাজ্যবর্ধনের সহোদরা রাজস্বী দেবীর স্বামী গ্রহবর্মা যুদ্ধে পরাজিত ও নিহত হয়েছেন। রাজস্বীও বন্দিনী। সাধারণ দস্যুর স্ত্রীর মতো তার দুই চরণে পরিয়ে দেওয়া হয়েছে লৌহ শৃঙ্খল। কেবল তাই নয়, মগধ গৌড় রাট দেশের গুপ্তবংশীয় মহারাজা শশাঙ্ক নরেন্দ্রগুপ্ত মালবপতির সঙ্গে যোগ দেওয়ার জন্য সসৈন্যে এগিয়ে আসছেন দ্রুত বেগে। দারুণ ক্রোধে কাঁপতে কাঁপতে রাজ্যবর্ধন বললেন, কি আমার নিরপরাধ ভগিনীর অপমান? আমি এখনই যুদ্ধযাত্রা করব। মন্ত্রীগণ ও সেনাপতি জানালেন, মহারাজ, আমাদের সমগ্র সৈন্য এখনো প্রস্তুত হওয়ার সময় পায়নি। রাজ্যবর্ধন অধীর কণ্ঠে বললেন, চাই না তোমাদের সমগ্র বাহিনী। আমার সঙ্গে চলুক কেবল 10,000 অশ্বারোহী। দুরাচার দেবগুপ্তের মতো তুচ্ছ পতঙ্গের পদচ্ছেদ করতে সেই সৈন্যই যথেষ্ট। থানেশ্বরের রাজকন্যা বিধবা, আমার সহোদরা বন্দিনী, আমি কি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারি? মধ্য ও পশ্চিম ভারত মহারাজাদিরাজ প্রভাকর বর্ধনের অধিকারভুক্ত ছিল বটে, কিন্তু উত্তর পূর্ব ভারতেও প্রায় তারই মতো ক্ষমতাশালী আরেক নরপতি ছিলেন। তার নাম শশাঙ্ক নরেন্দ্রগুপ্ত। উত্তর পূর্ব ভারতের মগধ গৌড় ও রাট দেশ শশাঙ্কের অধীনতা স্বীকার করেছিল। এমনকি দক্ষিণ ওড়িশার কঙ্গোদ মণ্ডলের মাধবর্মাও ছিলেন তার সামন্ত রাজা। মহারাজ শশাঙ্কের মনে ছিল অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা। যে পরাক্রান্ত গুপ্ত সম্রাটরা একসময়ে স্বসাগরে ভারত ভূমির শাসনদণ্ড দৃঢ় হস্তে পরিচালনা করতেন এবং যাদের রাজত্বকালে ভারতবর্ষে জ্ঞান বিজ্ঞান সাহিত্য ও ললিত কলা এবং সভ্যতা ও সংস্কৃতের উচ্চতম শিখরে আরোহণ করেছিল, সেই সম্ভ্রান্ত বংশে তার জন্ম। গুপ্ত বংশের এক কন্যা মহাসেন গুপ্তাকে জননী রূপে পেয়ে থানেশ্বরের প্রভাকর বর্ধন নিজেকে যার বরণাই ভাগ্যবান বলে মনে করতেন। সুতরাং সেই বংশেরই মুকুটধারী পুত্র হয়ে শশাঙ্কের মনে যে বিশেষ উচ্চাকাঙ্ক্ষা জাগ্রত হবে, এজন্য বিস্মিত হওয়ার দরকার নেই। শশাঙ্কের প্রবল ইচ্ছা ছিল যে আবার তিনি ফিরিয়ে আনবেন গুপ্ত বংশের পূর্ব গৌরব। এই ইচ্ছার বশবর্তী হয়ে তিনি জয় করতে লাগলেন রাজ্যের পর রাজ্য। কেবল মগধ রাট ও গৌড়বঙ্গের অধীশ্বর হয়েই তিনি পরিতুষ্ট হতে পারলেন না। তিনি দেখলেন কামরূপের রাজা ভাস্কর বর্মা কর্ণ সুবর্ণ নগর পর্যন্ত আক্রমণ ও অধিকার করতে সাহসী হয়েছেন। তিনিও তখন কামরূপ রাজকে আক্রমণ ও পরাজিত না করে নিশ্চিন্ত হতে পারলেন না। এমন সময় গুপ্তবংশীয় আরেক রাজা মালবের দেবগুপ্তের কাছ থেকে এলো এক আমন্ত্রণ লিপি। দেবগুপ্ত লিখেছেন, মহারাজ শশাঙ্ক নরেন্দ্রগুপ্ত, একই পবিত্র বংশে আমাদের জন্ম। আমাদের দুজনেরই দেহের ভিতর আছে একই পূর্বপুরুষের রক্ত। সেই রক্তের দোহাই দিয়ে আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। গুপ্ত বংশের সন্তান আমি। এতদিন বাধ্য হয়েই থানেশ্বরের প্রভাকর বর্ধনের
প্রাধান্য স্বীকার করছিলুম। কিন্তু এতদিন পর ভগবান মুখ তুলে চেয়েছেন। প্রভাকর বর্ধন আর ইহলোকে বিদ্যমান নেই। তার 2 পুত্র অপ্রাপ্ত বয়স্ক। তাই আমি বিদ্রোহ ঘোষণা করেই ক্ষান্ত হইনি। প্রভাকর বর্ধনের জামাতা কান্যকুব্জের মুখর বংশীয় রাজা গ্রহবর্মাকেও যুদ্ধে পরাস্ত ও নিহত করেছি এবং তার সহধর্মিণী রাজস্বীও এখন আমার হস্তে বন্দিনী। কিন্তু আমার লোকবল আপনার মতো প্রবল নয়। গুপ্তচরের মুখে সংবাদ পেলুম থানেশ্বরের নতুন রাজা রাজ্যবর্ধন আমার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছেন। আমার এই দুঃসময়ে আপনি যদি আমাকে সাহায্য করতে আসেন, তাহলে কেবল যে আমি একাই উপকৃত হব তা না, আমরা দুজন মিলে হয়তো আমাদের পূর্বপুরুষদের হত গৌরব পুনরুদ্ধার করতেও পারব। মহাশয়ের অভিমত অবিলম্বে জানতে পারলে বাধিত হব। ইতি। মধ্য ও পশ্চিম ভারত পর্যন্ত নিজের অধিকার বিস্তৃত করবার এমন সুযোগ শশাঙ্ক ছাড়তে পারলেন না। তিনি উত্তরে লিখলেন, মহারাজ দেবগুপ্ত, আপনার সাহায্যের জন্য আমি যত শীঘ্র সম্ভব যাত্রা করব, কিন্তু বিনা অপরাধে আপনি রাজস্বী দেবীকে বন্দিনী করেছেন কেন? এ যে গুপ্ত বংশের পক্ষে কলঙ্কের কথা। গুপ্ত বংশের কেউ কোনোদিন নারীর বিরুদ্ধে হাত তোলেননি। অতএব অবিলম্বে রাজস্বী দেবীকে মুক্তি দান করলে আমি অত্যন্ত আনন্দিত হব। ইতি। কাল বিলম্ব না করে মহা সমারোহে শশাঙ্ক সৈন্যসজ্জা আরম্ভ করলেন। নির্বোধরা এবং শত্রুরা আজ অপবাদ দেয় বাঙালি সামরিক জাতি নয়, বাঙালি অস্ত্র ধারণ করতে জানে না। কিন্তু আগে, এমনকি খ্রিস্টপূর্ব যুগেও বাঙালিদের কেউ কাপুরুষ বলতে ভরসা করত না। সাধারণত মগধ ও বঙ্গ বলতে তখন সবাই এক দেশই বুঝত, কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে মগধ ও বঙ্গের সিংহাসনে বিরাজ করেছেন একই রাজ্য। যাই হোক, আমাদের কাহিনীর সূত্র ধরা যাক। মহারাজ শশাঙ্কের সৈন্যসজ্জা সমাপ্ত হল। বিপুল এক বাহিনী নিয়ে তিনি মালবরাজ দেবগুপ্তকে সাহায্য করবার জন্য অগ্রসর হলেন। তার মনে আনন্দের সীমা নেই। এতদিন পরে তিনি লাভ করেছেন দিগ্বিজয়ে যাত্রা করার যথার্থ সুযোগ। তারও বুকের ভিতর আজ যেন আবার জাগ্রত হয়েছে ভারত বিজয়ী সমুদ্রগুপ্তের অমর আত্মা। দেবগুপ্ত আছেন কান্যকুব্জে, মগধ বঙ্গ থেকে বহু বহু দূরে। সেকালের কোনো সৈন্যদলই একালের মতো দ্রুত বেগে যুদ্ধযাত্রা করত না বা করতে পারত না। অশ্ব ও হস্তি অপেক্ষাকৃত দ্রুত গতিতে পথ পার হতে পারে বটে, কিন্তু কোনো বাহিনী তো কেবল অশ্বারোহী, গজারোহী বা রথারোহী সৈন্য দিয়ে গঠিত নয়। সঙ্গে সঙ্গে থাকে অসংখ্য পদাতিক, এবং তাদেরও পিছনে ফেলে রেখে অগ্রসর হওয়া চলে না। তার উপরে সেকালের পথঘাটেরও অবস্থা খুব একটা ভালো ছিল না। কাজেই যদিও শশাঙ্কের মন যাচ্ছিল বাতাসেরও আগে আগে, তবু তার এবং সৈন্যদের দেহের গতি হল মন্থর। অবশেষে শশাঙ্ক সদল বলে এসে উপস্থিত হলেন কান্যকুব্জের অনতি দূরে। সেইখানে গুপ্তচরের মুখে শোনা গেল চরম এক দুঃসংবাদ। যাকে সাহায্য করার জন্য শশাঙ্ক নদ নদী, পর্বত, কান্তার ও প্রান্তর অতিক্রম করে স্বরাজ্য ছেড়ে এত দূরে এসে পড়েছেন, সেই মালবরাজ দেবগুপ্ত ইতিমধ্যেই থানেশ্বর রাজ রাজ্যবর্ধনের দ্বারা আক্রান্ত, পরাজিত ও নিহত হয়েছেন। শশাঙ্কের উচ্চাকাঙ্ক্ষা আঘাত পেল।
কিন্তু তিনি অনেক দূরে অগ্রসর হয়েছেন। এখন আর প্রত্যাগমন করা চলে না, তাহলে দেশব্যাপী নিন্দুকের জিহাদাকে কাপুরুষ বলে অখ্যাতি রটনা করবে। তার উপর এখনো তার প্রতিশোধ নেওয়া হয়নি। দেবগুপ্ত আর তিনি একই বংশজাত। রাজ্যবর্ধন তার আত্মীয় ও বন্ধুকে হত্যা করেছেন, তাকে শাস্তি না দিয়ে তিনি এ স্থান ত্যাগ করছেন না। গুপ্তচরের দিকে ফিরে শশাঙ্ক শুধলেন, প্রভাকর বর্ধনের কন্যা রাজশ্রী কোথায়? মহারাজ, দেবগুপ্ত তাকে মুক্তি দিয়েছেন, কিন্তু তারপর থেকে তিনি যে কোথায় গিয়েছেন কেউ তা জানে না। দুর্বল নারীর প্রতি সবল পুরুষের অত্যাচার হচ্ছে মহাপাপ। হতভাগ্য দেবগুপ্তকে হয়তো সেই পাপের জন্যই নিজের প্রাণ দিয়ে প্রায়শ্চিত্ত করতে হয়েছে। চর, তুমি আর কোনো সংবাদ জানো? আগে হ্যাঁ মহারাজ, কিন্তু তাও সুসংবাদ নয়। কিরকম? থানেশ্বরের মহারাজ রাজ্যবর্ধন আপনার আগমন সংবাদ পেয়েছেন। এটা খুবই স্বাভাবিক। তারপর? তিনি আপনাকে আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছেন। তার সৈন্য সংখ্যা জানো? জানি। তিনি 10,000 অশ্বারোহী নিয়ে কান্যকুব্জ আক্রমণ করেছিলেন, কিন্তু এখন তার সৈন্য সংখ্যা আরো কম, কারণ মহারাজা দেবগুপ্তের সঙ্গে যুদ্ধে প্রায় 3,000 সৈন্য হতাহত হয়েছে। শশাঙ্ক নীরবে কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, চর, তুমি মূল্যবান সংবাদ এনেছ, তোমাকে পুরস্কৃত করব, এখন যাও। গুপ্তচর অভিবাদন করে বিদায় নিল। শশাঙ্ক সাহসে মনে মনে বললেন, আমার 1,00,000 সৈন্যের বিরুদ্ধে রাজবর্ধনের 7,000 সৈন্য, যুদ্ধে আমার জয় অনিবার্য। শশাঙ্ক স্থির করলেন রাজ্যবর্ধনকেই আগে আক্রমণ করবার সুযোগ দেবেন। রাজ্যবর্ধন তরুণ যুবক, তার প্রকৃতিও নিশ্চয়ই উগ্র, নইলে শশাঙ্কের বিপুল সৈন্যবল সম্বন্ধে কোনো সন্ধান না নিয়েই মাত্র 7,000 সৈনিকের সঙ্গে এমনভাবে অগ্রসর হতে সাহস করতেন না। শশাঙ্ক মৃদু হাস্য করে সেনাপতিকে ডেকে বললেন, আমার কি মনে হচ্ছে জানো, উত্তর পশ্চিম ভারতের লোকেরা উত্তর পূর্ব ভারতের লোকেদের বরাবরই তুচ্ছ বলে জ্ঞান করেন। মগধ আর বঙ্গের বাসিন্দারা তাই তাদের মতে নগণ্য পক্ষী মাত্র। রাজ্যবর্ধন বোধহয় ভেবেছেন তার 7,000 যোদ্ধাকে দেখলেই আমার 1,00,000 সৈন্য ভীরু পাখির পালের মতো উড়ে পালিয়ে যাবে। সেনাপতি বললেন, চমৎকার যুক্তি বটে। শশাঙ্ক বললেন, অতিরিক্ত সৌভাগ্য মানুষের সুবুদ্ধি হরণ করে। উত্তর ভারতের লোকেরা আমাদের কেবল অনার্য বলে ডেকেই তুষ্ট নয়, তারা বলে কিনা মগধ আর বঙ্গদেশে পদার্পণ করলেও তাদের পাতিত্ব দোষ জন্মাবে, তাদের আবার প্রায়শ্চিত্ত করতে হবে। অহমিকা এর ঊর্ধ্বে আর উঠতে পারে না। অতি দর্পে লঙ্কা আর অতি মানে কৌরবদের পতন হয়েছিল, আজকেও আবার তারই পুনরভিনয় হবে। সেনাপতি মহাশয়, আপনি অর্ধচন্দ্রভূ রচনা করে শত্রুদের জন্য অপেক্ষা করুন। বুহের দক্ষিণ আর বাম বাহুতে স্থাপন করুন রথারোহী সৈন্যদের। শত্রুরা যখন বুহের মধ্যভাগে আক্রমণ করবে, তখন আপনার কর্তব্য কি জানেন তো? হাস্যমুখে সেনাপতি বললেন, আপনাকে আর কিছু বলতে হবে না মহারাজ, আমি বেশ বুঝতে পারছি। আজ যুদ্ধের নামে হবে প্রকাণ্ড একটা ছেলে খেলা। দুই ভুরু কুঞ্চিত করে শশাঙ্ক বললেন, পতঙ্গ যখন অগ্নিতে আত্মহুতি দেয়, তখন অগ্নিকে কেউ তার জন্য দায়ী করে না। স্বরাজ্য ছেড়ে এত দূরে আমি ছেলে খেলা করতে আসিনি, কিন্তু শত্রুরা যদি ছেলে খেলা করে তাহলে আমার কি দোষ? সেনাপতি বললেন, যুদ্ধে যে আমাদের জয় হবে
সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপর রাজ্যবর্ধনকে নিয়ে আমরা কি করব? শশাঙ্ক চিন্তিত মুখে কিছুক্ষণ মৌন থেকে বললেন, সেনাপতি মহাশয়, রাজনীতি বড় নির্মম, কারণ রাজনীতি বড় স্বার্থপর। আমাদের প্রধান পূর্বপুরুষ সমুদ্রগুপ্ত দিগ্বিজয় বেরিয়ে অধিকাংশ প্রতিদ্বন্দ্বী রাজাকেই সমূলে উৎপাটন না করে ক্ষান্ত হননি। সেনাপতি কিঞ্চিত ইতস্তত করে বললেন, কিন্তু মহারাজ, রাজ্যবর্ধনকে ভালো বললেও চলে। সিংহ শিশু অবহেলার যোগ্য নয়। আর একটা কথা ভুলবেন না, আমাদের রাজ্যের সীমান্ত প্রদেশে আছে রাজ্যবর্ধনের রাজ্য। শুনেছি সে ধার্মিক বলে প্রজারা তাকে ভালোবাসে। রাজনীতি বলে যে সীমান্ত প্রদেশের রাজা ধার্মিক হলে নিজের রাজ্যের কল্যাণ হয় না। এরপরে আমাকে আর কিছু বলা বাহুল্য। আমি রাজ্য বৃদ্ধি আর নিজের রাজ্যের কল্যাণ চাই, বুঝলেন? অভিবাদন করে বিদায় নিলেন সেনাপতি। শশাঙ্ক আপন মনে বললেন, রাজ্যবর্ধন, তোমার উন্নতি আমার উচ্চাকাঙ্ক্ষার বিরোধী। কিন্তু বয়সে তিনি কাঁচা হলেও তার বুদ্ধিকে অপরিণত বলে মনে করা চলে না। তারও আগে তারই মতন বসে গ্রিক দিগ্বিজয়ী আলেকজান্ডার অসাধারণ সামরিক জ্ঞানের পরিচয় দিয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে রাজ্যবর্ধনের মস্তিষ্কের স্থিরতা ছিল না। একে তার সহোদরার স্বামী নিহত, তার উপরে বিধবা রাজস্বীর নিরুদ্দেশ এবং তারও উপরে পঞ্চনদ অঞ্চলের সাধারণ কুসংস্কারের বশবর্তী হয়ে তিনিও সত্য সত্যই মনে করেছেন যে থানেশ্বরের ৭,০০০ সৈন্য বঙ্গাধিপের লক্ষ সৈন্যের চেয়েও বলবান। এই ভ্রান্ত ধারণার অবশ্যম্ভাবী ফল ফলতেও দেরি লাগলো না। শশাঙ্ক যে ফাঁদ পেতেছিলেন, রাজ্যবর্ধন সেই ফাঁদেই পা দিলেন অন্ধের মতো। থানেশ্বরের ৭,০০০ অশ্বারোহী মগধবঙ্গের বিপুল বাহিনীর মধ্যভাগ আক্রমণ করল। মগধবঙ্গের মধ্যভাগে গজারোহী, পদাতিক ও অশ্বারোহী সৈন্যগণ তাদের বাধা দিতে লাগলো এবং সেই অবকাশে তাদের অর্ধচন্দ্রবুহের দক্ষিণ ও বাম বাহুও এগিয়ে এসে পরস্পরের সঙ্গে সম্মিলিত হয়ে সমগ্র থানেশ্বর বাহিনীকে একেবারে ঘিরে ফেললেন। ঠিক বেড়াজালের মধ্যে আবদ্ধ হয়েও রাজ্যবর্ধনের সৈন্যরা যুদ্ধ করতে লাগলো বটে, কিন্তু ১,০০,০০০-এর সামনে ৭,০০০-এর শক্তি কতটুকু? দেখতে দেখতে থানেশ্বরের ক্ষুদ্র বাহিনী নিঃশেষে হারিয়ে গেল সমুদ্রের মাঝখানে, ঠিক নদীর মতো। শিবিরের বাইরে যুদ্ধের কোলাহল, অস্ত্রে অস্ত্রে ঝনৎকার, আহতের আর্তনাদ, যোদ্ধার গর্জন, দামামার ডিম ডিম ডিম। কিন্তু মহারাজ শশাঙ্ক তখন জনৈক পরিষদের সঙ্গে নিশ্চিন্ত মনে দাবাবরে খেলায় নিযুক্ত হয়েছিলেন। জ্যোতিষী না হলেও তিনি জানতেন যে আজকের যুদ্ধের ফলাফল কি হবে। বার্তাবহ সংবাদ নিয়ে এলো, থানেশ্বরের বাহিনী প্রায় নির্মূল, রাজ্যবর্ধন নিহত। ভ্রু সংকোচ করে শশাঙ্ক শুধলেন, নিহত কার হস্তে? সেনাপতি মহাশয় থানেশ্বরের মহারাজকে স্বহস্তে বধ করেছেন। শশাঙ্ক স্তব্ধ হয়ে রইলেন গম্ভীর মুখে। তারপর ধীরে ধীরে বললেন, পণ্ডিতরা বলেন অমঙ্গল থেকেই মঙ্গলের উৎপত্তি হয়। উচ্চাকাঙ্ক্ষার আর এক ধাপ উপরে উঠলাম। থানেশ্বরের অমঙ্গলের উপর মগধবঙ্গের মঙ্গলের প্রতিষ্ঠা। এজন্য রাজনীতি আমাকে অপরাধী বলে মনে করতে পারেন। প্রভাতকাল, থানেশ্বরের রাজপ্রাসাদ। আজ থেকে কিঞ্চিত ঠিক ১৩৫০ বছর আগেকার কথা। বর্তমানের পটে
সেদিনকার আর্যাবর্তের আলোকচিত্র একেবারেই ঝাপসা হয়ে গিয়েছে বটে, কিন্তু আজও অপরিবর্তিত হয়ে আছে সেদিনকার দৃশ্যমান প্রকৃতি। নির্মল নীলাকাশ, জ্যোতির্ময় প্রভাত সূর্য, সোনালি কিরণ বন্য, মুক্ত কণ্ঠ গানের পাখি, স্নিগ্ধ সমীরণ হিন্দোলায় ছন্দে ছন্দে আন্দোলিত শ্যামলতা। রাজকুমার হর্ষবর্ধন আপন মনে করছিলেন কাব্য রচনা। কৃপাণ এবং লেখনী, এই দুটি হর্ষবর্ধনের কাছে ছিল সমান প্রিয়। বালক বয়স থেকেই ভালোবাসতেন তিনি কবিতাকে, এবং পরিণত বয়সে এই কাব্যানুরাগ তার খ্যাতিকে কতখানি অমর করে তুলেছিল সেটা আমরা দেখতে পাব যথাসময়। হর্ষবর্ধনের নিজের সৃষ্ট কাব্যলোকের মধ্যে আজও মনের কথা উত্তপ্ত ও জীবন্ত হয়ে আছে বিশ্ব সাহিত্যের কাছে। হর্ষবর্ধন সেদিন কবিতা রচনা করছিলেন, কিন্তু প্রথম শ্লোকটি শেষ করতে না করতেই হঠাৎ বিঘ্ন উপস্থিত হল। পরিচারক এসে জানালেন সেনাপতি সিংহনাদ দ্বারদেশে অপেক্ষা করছেন। যুদ্ধক্ষেত্র থেকে তিনি দুঃসংবাদ নিয়ে এসেছেন। হর্ষবর্ধন সচমকে বললেন, দুঃসংবাদ? কি দুঃসংবাদ? আমি জানি না প্রভু। বেশ, সেনাপতিকে এখানে আসতে বলো। সেনাপতি সিংহনাদ ঘরের ভিতরে এসে দাঁড়ালেন, তার মুখ চোখ উদ্ভ্রান্তের মতো। কি ব্যাপার সেনাপতি? সিংহনাদ প্রায় অবরুদ্ধ কণ্ঠে বললেন সব কাহিনী। হর্ষবর্ধনের বুকের মধ্য দিয়ে যেন উল্কা গতির প্রচণ্ড ঝড় বয়ে গেল। খসে পড়ল তার হাত থেকে লেখনী। আড়ষ্ট কণ্ঠে তিনি বলে উঠলেন, সেনাপতি কি বললেন? দুষ্ট গৌরভুজঙ্গের দংশনে মহারাজা রাজ্যবর্ধন স্বর্গে প্রস্থান করেছেন। আগে হ্যাঁ দেব, গৌরভুজঙ্গ মগধবঙ্গের রাজা শশাঙ্ক সেই গৌরাধম হত্যা করেছে আমার দাদাকে। আগে হ্যাঁ দেব, কেবল তাকেই হত্যা নয়, সেই দুরাচারের কবলে পড়ে আমাদের ৭,০০০ সৈন্য একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। আর আমার দিদি রাজস্বী, তার খবর কি? দাদা তো তাকেই উদ্ধার করতে গিয়েছিলেন। থানেশ্বরের রাজকন্যার কথা কেউ সঠিক বলতে পারছেন না। কেবল এটুকু জানা গিয়েছে যে তিনি এখন আর বন্দিনী নন, কিন্তু মহারাজ রাজ্যবর্ধনও তার সন্ধান পাননি। লোকের মুখে প্রকাশ রাজকন্যা নাকি বিন্ধ্য পর্বতের কোথাও গিয়ে আত্মগোপন করে আছেন। হর্ষবর্ধন আবার কি জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, এমন সময়ে ঘরের ভিতরে এসে দাঁড়ালেন তার ভাতৃ সম্পর্কীয় ভন্ডি ও আরো একজন মন্ত্রী। ভন্ডি বললেন, কুমার হর্ষবর্ধন, রাজ্যের চারিদিকে বিষম আতঙ্কের সৃষ্টি হয়েছে। থানেশ্বরের সিংহাসন আবার শূন্য। মহারাজ রাজ্যবর্ধনের শোচনীয় অকাল মৃত্যু আমাদের সকলকেই স্তম্ভিত করে দিয়েছে বটে, কিন্তু এখন আমাদের আত্মহারা হওয়ার বা শোক করবার অবকাশ নেই। হর্ষবর্ধন, রাজ্যের মঙ্গলের জন্য এখনই তোমাকে মুকুট ধারণ করতে হবে। হর্ষবর্ধন বেগে উঠে দাঁড়ালেন। তার দুই বিস্ফারিত চক্ষে ঠিকরে উঠল আগুনের ফিনকি। দীপ্ত কণ্ঠে তিনি বললেন, মুকুট? আমি এখন মুকুট ধারণ করব? ছাড়ো এই মুকুট। আমার অত্যাচারিত অভাগিনী বিধবা সহোদরা নিরুদ্দেশ। আমার দাদার, থানেশ্বরের মহারাজাধিরাজের পবিত্র মৃতদেহ নিয়ে এখন হয়তো কাড়াকাড়ি করছে শকুনি গৃধিনীর দল। এই সময় মুকুট ধারণ করব আমি? আপনারা জ্যেষ্ঠ, আপনারা জ্ঞানী, কিন্তু এ কি বলছেন আপনারা? মুকুট এখন আমার কাছে তুচ্ছাদপি তুচ্ছ। এখন আমার কান্ম কেবল প্রতিহিংসা, প্রতিহিংসা, প্রতিহিংসা। আজ আপনারা সকলে আমার এই প্রতিজ্ঞা শুনে রাখুন, যতদিন না দিদি রাজস্বীকে উদ্ধার করতে পারছি,
যতদিন না আমার দাদার শত্রুদের শাস্তি বিধান করতে পারছি ততদিন আমি দক্ষিণ হস্ত দিয়ে অন্ন গ্রহণ করব না। শেষ হলো হেমেন্দ্র কুমার রায়ের লেখা ঐতিহাসিক গল্প মহাভারতের শেষ মহাবীর প্রথম পর্ব। এরপরে কি হতে চলেছে? হর্ষবর্ধন কি পারবে তার প্রতিশোধ নিতে, নাকি অন্য কিছু হবে? হর্ষবর্ধন কি পাবে দিদি রাজস্বীকে খুঁজে পেতে? পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের চ্যানেলে। সেই গল্পটা পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখুন, কারণ যখনই আমরা ভিডিওটা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।